আপনাদের সবাইকে স্বাগত আমাদের সাধারণ জ্ঞানের এই ধারাবাহিক প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ শো কুইজ 2024-এ নতুনভাবে নতুন ফরম্যাটে আমরা শুরু করেছি আমাদের এই কুইজ শো। কিভাবে সাজিয়েছি, কেমন করে নম্বর বন্টন করছি সেটা নিয়ে বিস্তারিত আলাপ করব। তবে তার আগে জানিয়ে দিতে চাই আপনাদেরকে যে কোন দুটি দল আজকে বুদ্ধির এ খেলায়, জ্ঞানের এ খেলায় মুখোমুখি লড়াই করবার জন্য হাজির আমাদের স্টুডিওতে। চলুন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। ওয়াসিফ নাসির অর্ক, দশম শ্রেণী, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ। তানভীর হোসেন, দশম শ্রেণী, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ। রাজমা সিদ্দিকী, দশম শ্রেণী, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ইউসুফ বিন শফিক, দশম শ্রেণী, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। পরিচয় পেলাম, এবারে জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের ফরম্যাট। আমরা অনুষ্ঠানকে সাজিয়েছি দুটোভাবে। একটি হচ্ছে বিষয় ভিত্তিক রাউন্ড। প্রথম রাউন্ডে থাকবে বিষয় এবং সেখানে বিভিন্ন বিষয় থেকে আমরা ছবি ভিডিও দেখিয়ে প্রশ্ন করবো। আরেকটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডে কুইক কুইজ, যেখানে 1 মিনিটে আমরা 10টা দ্রুত প্রশ্ন করব। যে বিষয়গুলো থেকে আমরা প্রশ্ন করবো সেগুলো হচ্ছে বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব। নম্বর বন্টনের বেলায় যেটা হবে সেটা হচ্ছে যে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর বিষয়ভিত্তিক রাউন্ডে। আর কুইক কুইজ রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। বিষয়ভিত্তিক রাউন্ডে এসে যে যারা আগে বাজার চাপবেন তারা সুযোগ পাবেন প্রথমে উত্তর দেবার। আমরা মোট যে কোনো 6টি বিষয় থেকে 2টি করে প্রশ্ন করব, মানে 12টি প্রশ্ন করব। আর কুইক কুইজে এসে আমরা 10টি প্রশ্ন করব। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। তো চলে যাই আমরা আমাদের আজকের মূল খেলায়। আসছে প্রথমে যে বিভাগ সেটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়, দেখি কি থাকছে আমাদের জন্য। ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তে বীর মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের জন্য প্রথম ফিল্ড হাসপাতাল, যেটা ছবি আমরা দেখতে পাচ্ছি, 480 শয্যার অস্থায়ী হাসপাতালটিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালাতেন 5 বাংলাদেশি চিকিৎসক এবং বিপুল সংখ্যক নারী স্বেচ্ছাসেবী, যাদের চিকিৎসা বিষয়ক পূর্ব প্রশিক্ষণ ছিল না। প্রধান 2জন ডক্টর এই ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেন, যাদের ছবি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের 2জন বিখ্যাত মানুষ। প্রশ্ন হচ্ছে কোন প্রধান 2জন ডাক্তার এই ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেন? সবার আগে বাজার প্রেস করছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল। জি, ডাক্তার দুজন ছিলেন জাফরুল্লাহ চৌধুরী ও আব্দুল মবিন খান। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং ডক্টর আব্দুল মুবিন খান। জি শর কোথায় পড়েছেন, কিভাবে জানলেন? জি, আমরা জাফরুল্লাহ চৌধুরীর কাজ সম্বন্ধে জানি। তার গণস্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশে কীভাবে সেবা করেছে, কতটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা, সেই সম্বন্ধে আমরা জানি। এই জন্য এগুলো সম্পর্কে পড়েছেন আপনারা? জি। আচ্ছা, দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে যে এই উত্তরটি সঠিক কিনা। কম্পিউটার বলছে এটি সঠিক উত্তর হচ্ছে অ্যাবসলিউটলি রাইট, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং অর্থোপেডিক ও অ্যাক্সিলারি সার্জন ডক্টর MA মুবিন অন্যান্যদের নিয়ে তারা প্রতিষ্ঠা করেন এই বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। এবং এই ফিল্ড হাসপাতাল এত বড় অবদান রেখেছিল আমাদের মুক্তিযুদ্ধে যে সেটা বলার মতন না। কারণ সে সময় মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধারা আহত হয়ে পড়তেন যুদ্ধ করতে গিয়ে, এবং তাদের চিকিৎসা সেবা ছিল অপ্রতুল। এই ফিল্ড হাসপাতাল তাদের চিকিৎসা সেবা দিয়ে সারিয়ে তুলতেন। এবং এই ফিল্ড হাসপাতালে যে আইডিওলজি, সাধারণ মানুষের চিকিৎসা করা, গরিব মানুষের চিকিৎসা করা, সেই আইডিওলজি, সেই ভাবনা থেকেই পরবর্তীতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি প্রতিষ্ঠা করেন গণস্বাস্থ্য। আপনি একদম ঠিক বলেছেন, সেখান থেকে গণস্বাস্থ্য। এবং এখনও কিন্তু গণস্বাস্থ্যে একেবারে যারা গরিব তারা খুব কম খরচে সেখানে চিকিৎসা সেবা নিতে পারেন। অর্থাৎ যার যা আয় অনুযায়ী তারা চিকিৎসা খরচ বহন করেন। ভেরি ওয়েল ডান। প্রথমেই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ চমৎকার উত্তর দিয়েছেন, পেয়ে যাচ্ছে 10 নম্বর। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি বাংলাদেশ বিভাগ থেকে কি আছে আমাদের জন্য। পরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা সেক্টরের অধীনে ছিল ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালী।
চার ইস্ট বেঙ্গল, কুমিল্লা ও নোয়াখালীর ইপিআর বাহিনী নিয়ে গঠিত হয় এই সেক্টরটি। এটা সদর দপ্তর ছিল আগরতলার 20 মাইল দক্ষিণে, যে জায়গাটার নাম হচ্ছে মেলাঘর। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? দুদলই একসাথে বাজার প্রেস করছেন। প্রথমে সেন্ট গ্রেগরিজ হাই স্কুল। ঢাকা সেক্টর 2 এর মধ্যে ছিল। 2 নম্বর সেক্টরের অধীনে ছিল ঢাকা, জি তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে। দেখি একই সঙ্গে ওখানে বাজার প্রেস করেছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। জি, ঢাকা সেক্টর 2 এর অধীনে ছিল। 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। আচ্ছা, দুদলই একই উত্তর দিয়েছে। দুদলই বলছে যে ঢাকা আমাদের যে 11টি সেক্টর ছিল মুক্তিযুদ্ধের সময়, সেটি ছিল ঢাকা 2 নম্বর সেক্টরের অধীনে। দেখি দুদলের দেয়া এই উত্তর সঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট, 2 নম্বর সেক্টর। ঢাকা ছিল 2 নম্বর সেক্টরের অধীনে এবং এর অধীনে প্রায় 35,000 গেরিলা মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছেন এবং 6,000 নিয়মিত বাহিনী এই সেক্টরের অধীনে ছিলেন। তাদের অভিযানে কুমিল্লা ও ফেনীর মধ্যবর্তী যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেটা একেবারে নির্মূল করে দেওয়া হয়, যাতে পাকিস্তানি সেনারা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করতে না পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় সামরিক রসদ নিয়ে যেতে না পারে। সেজন্য তারা এই সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। ভেরি ওয়েল ডান সেন্ট গ্রেগরিজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল, দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। বাংলাদেশ বিভাগ থেকে চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিভাগে। আমাদের পরবর্তী বিভাগ হচ্ছে ইতিহাস। ইতিহাস থেকে আমাদের প্রথম প্রশ্ন। ইতিহাসে তিনি অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ এবং সেনাপতি। জন্মসূত্রে তার নাম ছিল মঙ্গল গোষ্ঠীগুলোকে একত্রিত করে মঙ্গল সাম্রাজ্যের বিশ্বের কিছু অঞ্চলে তিনি নির্মম ও রক্তপিপাসু হিসেবে চিহ্নিত হন। তবে মঙ্গোলিয়ায় কিন্তু তিনি খুবই সম্মানিত এবং সবার খুব ভালোবাসার পাত্র। আমাদের প্রশ্ন হচ্ছে, যার ছবি আমরা দেখতে পাচ্ছি, যাকে বলা হয় মঙ্গল জাতির পিতা, তিনি কে, কি তার নাম? সবার দুদলে একসাথে বাজার প্রেস করছেন। আচ্ছা, আগে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। চেঙ্গিস খান। চেঙ্গিস খান। আচ্ছা, আপনারা বলছেন যার ছবি দেখতে পাচ্ছি, যার কথা বলেছি, তিনি চেঙ্গিস খান, সেন্ট গ্রেগরিজ। জি চেঙ্গিস খান। চেঙ্গিস খান। আপনারা বলছেন চেঙ্গিস খান। আচ্ছা, দুদলই বলছেন চেঙ্গিস খান। দেখি তিনি চেঙ্গিস খান কিনা। আমাদের কম্পিউটার বলছে অবশ্যই চেঙ্গিস খান। ভেরি ওয়েল ডান। 1162 সালে চেঙ্গিস খান তার জন্ম হয় এবং 1227 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন প্রধান মঙ্গল রাজনৈতিক সামরিক নেতা, যিনি মঙ্গল সাম্রাজ্যকে সর্বাধিক ভূখণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন মঙ্গলদের হয়ে। এটা চীন থেকে শুরু করে পূর্ব ইউরোপ পর্যন্ত বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। তিনি মঙ্গোলিয়ার বোরজিগিন যে বংশ আছে, সেই বংশে তিনি জন্ম নিয়েছিলেন। তিনি ছিলেন একজন সাধারণ গোত্রপতি, ছোট্ট একটা গোত্রের তিনি নেতা ছিলেন, কিন্তু সেখান থেকে তার নিজ গুণে তিনি একটি বিশাল বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন, সেনাবাহিনী তৈরি করেছিলেন এবং তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। ভেরি ওয়েল ডান। দুদলই আবার সঠিক উত্তর দিয়েছেন। দুদলই পেয়ে যাচ্ছে 10 নম্বর করে। ইতিহাস বিভাগে চেঙ্গিস খান থেকে চলে যাই আমাদের পরের প্রশ্নে। দেখি কি থাকছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্নে আসছেন ব্যাবিলনীয় সভ্যতার প্রথম সম্রাট তিনি। আনুমানিক 1786 খ্রিস্টপূর্বে তিনি প্রায় 282টি আইনের ধারা লিখিতভাবে প্রণয়ন করেন এবং যেসব বিষয়ে তিনি আইনের ধারা লিখিতভাবে প্রণয়ন করেছিলেন, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পারিবারিক আইন, দোষীদের শাস্তি, সামরিক আইন, নৈতিকতা বিষয়ক আইন, ব্যবসা বাণিজ্য, দ্রব্যমূল্য, এসব সম্পর্কিত আইন। অর্থাৎ একটা আধুনিক রাষ্ট্রে যে আইনগুলো দরকার হয়, সেগুলো তিনি লিপিবদ্ধ করে রেখেছিলেন এবং তার নাম অনুসারে এই আইনগুলোরও নামকরণ করা হয়। প্রশ্ন হচ্ছে যে আমরা কোন ব্যাবিলনের সম্রাটের কথা বলছি, যিনি লিখিতভাবে এই আইনগুলো প্রণয়ন করেছিলেন? বাজার প্রেস করছেন সেন্ট গ্রেগরিজ। হামুরাব্বি, ওনার একটা ছিল হলে গিয়ে কোড অফ হামুরাব্বি, একটা ট্যাবলেটের মধ্যে স্টোন ইনস্ক্রাইব ছিল। এখানে বিভিন্ন ধরনের নিয়মকানুন ছিল, জমি জমা থেকে শুরু করে পারিবারিক খুন বা যে কোনো চুরি চামারি সব কিছু, যে কোনো অপরাধ সংক্রান্ত সেই আইনগুলো সেখানে লেখা ছিল।
অনেক ডিটেইলে বলেছে, কোত্থেকে জানলেন এটা? এটা নিয়ে আমি একটু রিসার্চ করেছি। একটু পড়াশোনা করেছেন, বাহ চমৎকার। আচ্ছা দেখি যে যা বললেন সেন্ট গ্রেগরিজ সেটা ঠিক কিনা, আমাদের কম্পিউটার বলছে সেন্ট গ্রেগরিজ দারুণ বলেছেন, একদম সঠিক উত্তর, ভেরি ওয়েল ডান সেন্ট গ্রেগরিজ। ঠিক তাই, ব্যাবিলনের সভ্যতার যিনি প্রথম সম্রাট হাম্মুরাব্বি, তিনি এই আইনগুলো প্রণয়ন করেছিলেন এবং সুসংবদ্ধভাবে তিনি লিখিতভাবে পাথরে খোদাই করে আইনগুলো তিনি লিখেছিলেন। এবং আরেকটা কাজ তিনি করেছিলেন যে আইন ব্যবস্থা যেটা সেটাকে তিনি সুসংবদ্ধ করেছিলেন। কিভাবে? আগেকার দিনে হতো যে যদি কারোর বিরুদ্ধে অভিযোগ আনা হতো, ধরিয়ে নেওয়া হতো সে অপরাধী এবং কোনো সাক্ষ্য প্রমাণ কোনো কিছু দরকার পড়তো না, তাকে শাস্তি দিয়ে দেওয়া হতো। কিন্তু হাম্মুরাব্বি বললেন যে না, কারোর বিরুদ্ধে অভিযোগ এলেই তাকে শাস্তি দেওয়া যাবে না, সাক্ষ্য প্রমাণ লাগবে, প্রমাণিত হতে হবে যে সে আসলেই অপরাধী। যখন প্রমাণ হবে তখনই কেবলমাত্র তার শাস্তি দেয়া যাবে। এই যে আইন ও বিচার, এই যে ব্যবস্থাটা, এই যে প্রক্রিয়াটা হাম্মুরাব্বি প্রথম এটা সুসংবদ্ধ করলেন। সেজন্য তাকে বলা হয় যে আইন ব্যবস্থা বা আইন সভ্যতার তিনি পিতা। ভেরি ওয়েল ডান সেন্ট গ্রেগরিজ। 10 নম্বর আপনাদের। সেন্ট গ্রেগরিজ, আপনাদের সাথে একটু গল্প করতে চাই, জানতে চাই আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আপনাদের শখ এবং আপনাদের স্কুলের বিভিন্ন অ্যাক্টিভিটি। প্রথমে ওয়াসিফ নাসির, আপনার কাছে জানতে চাই যে আপনার স্বপ্ন কি, বড় হয়ে কি হতে চান? আমি অনেক কিছুই করতে যাচ্ছি, মেইনলি আমার লাইক মাল্টিপল ফিল্ডসে যাওয়ার ইচ্ছা একসাথে। কি কি মাল্টিপল ফিল্ড? যেমন ফর এক্সাম্পল আমার আব্বুর ফ্যামিলি, মানে আব্বুর সাইডে উনি ডাক্তার মানুষ, সো আচ্ছা। আই ওয়ান্ট টু ফলো ইন হিজ ফুটস্টেপস। আমার ভাইও সেম ওয়েতে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি কিছু বিজনেসও রাখতে চাই। আচ্ছা, বাহ, খুবই ভালো। অবসর সময় কি করেন? অবসর সময় আমি একটু এমনি বই টই পড়ি, ছাড়া মাঝে মধ্যে একটু বক্সিং করতে চাই। বক্সিং? জি আচ্ছা, মানে বক্সিং, ফিজিক্যাল বক্সিং, জি। খুব ভালো। শারীরিক কসরত করা খুবই ভালো এবং আপনি যত ফিজিক্যালি ফিট থাকবেন আপনার ভবিষ্যৎ জীবন তত বেটারভাবে আপনি ডিল করতে পারবেন। ভেরি গুড, চমৎকার ওয়াসিফ, নাইস টু নো ইউ। নাও তানভীর হোসেন, 10ম শ্রেণীর ছাত্র, আপনার কাছে জানতে চাইবো আপনার ভবিষ্যতের স্বপ্ন কি? আমার ভবিষ্যতে আমি সায়েন্স নিয়ে স্টাডিজ করতে চাই। আর বিজ্ঞানের কোন শাখা নিয়ে পড়তে চান, ভেবেছেন কিছু? হ্যাঁ, আমি ডক্টর হতে চাই। আপনিও ডক্টর হতে চান? আচ্ছা, বাহ। আপনারও কি ওর মতন পারিবারিকভাবে চাপ আছে যে না, ডক্টর না, হতে না, হবে? আপনার এমনি ইচ্ছা আমার ইচ্ছা ডক্টর হতে। ডক্টর হবেন? ভেরি গুড। এমনি অবসর সময় কি করেন? অবসর সময় আমি এমনি অনেক মানে কোকারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে, যেমন যেমন কি কি? যেমন কুইজ আমার অনেক পছন্দ, মানে জেনারেল নলেজ গেইন করা, তারপর গিটার বাজাতে ভালো লাগে। আচ্ছা, অভিনন্দন সেন্ট গ্রেগরিজ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল, আপনাদের সাথে একটু গল্প করতে যাই, আপনাদের সম্পর্কে জানতে চাই। প্রথমে রাদমান দেখি, 10ম শ্রেণীর ছাত্র আপনি, আপনার ভবিষ্যতে কি ইচ্ছা, কি হতে চান? আমি বড় হয়ে কম্পিউটার সায়েন্টিস্ট হতে চাই। আমার সাইবার সিকিউরিটি নিয়ে অনেক ইন্টারেস্ট আছে। আমি সেখানে রিসার্চ করি, বিভিন্ন ওয়েবসাইটে কীভাবে হ্যাক করা যেতে পারে এই সম্বন্ধে রিসার্চ করে তার ওয়েবসাইট ওনারদেরকে জানাই। সো উইকিপিডিয়া ফর এক্সাম্পল আমি দেখেছিলাম যে হ্যাক করা যেতে পারে, দেন তাদেরকে জানিয়েছিলাম, যার ফলে আজকে উইকিপিডিয়াভাবে হ্যাক করা যাবে না, অন্য কোনোভাবে চেষ্টা করতে হবে হ্যাকারকে। আরে বাহ, চমৎকার, আপনি অলরেডি এই কাজটা করছেন। জি, চমৎকার, খুবই ভালো। আমাদের পৃথিবীতে এখন যেটা হচ্ছে যে অনেকেই আছেন যারা বিভিন্ন রকম হ্যাক করেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন সব কিছু হ্যাক করেন। এই হ্যাকিং থেকে বাঁচানোর জন্য আমাদের কিছু হ্যাকার প্রয়োজন, যারা একটা অ্যাপ্লিকেশন কিংবা কোনো ওয়েবসাইটের ভলনারেবিলিটি, যেটা দুর্বল দিকগুলো খুঁজে বের করে সেগুলোকে সংশোধন করে, যাতে করে পরবর্তীতে অন্য কেউ হ্যাক করতে না পারে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এখনকার দুনিয়াতে। ভেরি ওয়েল ডান রাদমান সিদ্দিকী, গুড টু নো ইউ। থ্যাংক ইউ। ইউসুফ বিন শফিক, 10ম শ্রেণীর ছাত্র, আপনার কি স্বপ্ন? আমার যেহেতু ছোটোবেলা থেকে প্লেন নিয়ে অনেক ফ্যাসিনেশন, ইভেন ইউনিভার্সিটি অনেক ফ্যাসিনেশন আছে, সেই ক্ষেত্রে আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ার খুব ইচ্ছা। আচ্ছা, আর এটি না হলে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার ইচ্ছা। দারুণ, চমৎকার ইউসুফ বিন শফিক, অভিনন্দন আপনাকে। আমাদের পরের বিভাগ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রথম প্রশ্ন, কোভিড যখন ছড়িয়ে গেল সারা বিশ্বে, তখন কোভিডের টিকা বা ভ্যাকসিন কোটি কোটি মানুষের জীবন রক্ষা করেছে।
এবং অসুস্থতা মৃত্যুর বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা দিয়েছে কোভিড-19 টিকা বা ভ্যাকসিন। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা বলেছেন যে এমন ব্যক্তিদের তুলনায় যাদেরকে টিকা দেওয়া হয়নি আর যাদেরকে দেওয়া হয়নি তাদের মৃত্যু ঝুঁকি ছিল 10 গুণ বেশি। সুতরাং বোঝাই যাচ্ছে যে ভ্যাকসিন আসলে কত জরুরি। আর প্রশ্ন হচ্ছে যে ভ্যাকসিন কিভাবে কাজ করে, কেন ভ্যাকসিন আমাদেরকে অসুস্থ হতে বাধা দেয়। সবার আগে বাজার প্রেস করেছেন এপাশে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল। জি, ভ্যাকসিন আমাদের শরীরের বিভিন্ন কিছু কেমিক্যাল স্ট্রাকচার ইন্ট্রোডিউস করে যা ভাইরাসের প্রোটিন স্ট্রাকচারের ইনহিবিটরস এর সাথে কানেক্টেড হয়। তার ফলে আমাদের শরীরে তারা আর ইনফেক্ট করতে পারে না, তাদের সেই রিসেপ্টরগুলোকে ইনহিবিট করার ফলে। এবং কোভিড-19 ভ্যাকসিনটা একটা এমআরএসএ ভ্যাকসিন যা এভাবে কাজ করে। আবার ভ্যাকসিন অন্য ধরনেরও হতে পারে, যেগুলো অন্য বিভিন্ন মাইল্ড টাইপের মাইল্ড ভ্যারাইটির ভাইরাস দিয়ে হিউম্যান বডিকে তার ইমিউন সিস্টেমকে ট্রেন করে ফিউচারে ইনফেকশন ফাইট করার জন্য প্রিপেয়ার করে। বাহ, আপনি অনেক বিস্তারিতভাবে বলেছেন এবং খুব চমৎকার করে বলেছেন। দেখি আমাদের কম্পিউটার আরও কিছু বলে কিনা। আমাদের কম্পিউটার বলছে যে ভ্যাকসিনের মাধ্যমে রোগের দুর্বল বা অক্ষতিকর, যেটা ক্ষতি করতে পারবে না, কিংবা মৃত জীবাণু যেটা ভাইরাসটা যেটা সেটা রোগীর দেহে প্রবেশ করানো হয়। এই জীবাণুটা যে অক্ষতিকর দুর্বল জীবাণু কিংবা মৃত জীবাণু মানুষের শরীরে গিয়ে শ্বেতকণিকায় অ্যান্টিবডি তৈরি করে এবং অ্যান্টিবডিটা তখন যেটা হয়, সে তখন যখন আসল অসুখটা আসে তখন সে সেটার বিরুদ্ধে যুদ্ধ করে, ওটাকে হতে দেয় না। পরে রোগীর দেহে রোগ জীবাণু ঢুকলে অ্যান্টিবডি তাকে মেরে ফেলে বা দুর্বল করে ফেলে। ভ্যাকসিন বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, যেটা জীবিত কিন্তু দুর্বল। আর আরেক ধরনের আছে যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, অর্থাৎ মৃত ভাইরাস ব্যবহার করে, কিন্তু এই মৃত ভাইরাসটি আবার অ্যান্টিবডি তৈরি করে ফেলে। আপনি যা বলেছেন আমাদের কম্পিউটার একেবারে ঠিক সে কথাটাই বলেছে। ভেরি ওয়েল ডান ঢাকা রেসিডেন্সিয়াল, চমৎকার। এবং পুরো 10 নম্বর আপনাদের দলের খাতায় চলে গেল। বিজ্ঞান বিভাগের প্রথম প্রশ্নই চমৎকার উত্তর দিয়েছেন ঢাকা রেসিডেন্সিয়াল। দেখি পরের প্রশ্নে কারা উত্তর দেন। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায় ডেটা নিয়ে, স্পিড নিয়ে। দ্রুততর ডেটা গতি, কম লেটেন্সি এবং আরও নির্ভরযোগ্য সংযোগের জন্য ডিজাইন করা এই ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি। পৃথিবীর অনেক দেশেই এই ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে, বাংলাদেশেও শুরু হবে। ইনফ্যাক্ট বাংলাদেশে এটার পরীক্ষামূলক কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রশ্ন হচ্ছে যে আমরা যে ওয়্যারলেস কার্যক্রমের কথা বলছি বা ওয়্যারলেস প্রযুক্তির কথা বলছি, কোন ওয়্যারলেস প্রযুক্তির কথা বলছি? বাজার প্রেস করছেন এপাশে সেন্ট গ্রেগরিজ, আপনাদের উত্তর। যেই ওয়্যারলেস প্রযুক্তির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে 5G। 5G, আচ্ছা 5Gটা কি জিনিস আমাকে যদি একটু বলেন। 5G হচ্ছে অনেক দ্রুতভাবে ডেটা ট্রান্সফার করা যায়। এখন আমরা কারেন্টলি 4G ইউজ করছি, তো সো এটারই আপগ্রেডেড ভার্সন 5G, সেটা আমরা গিগাবিট স্পিডে অনেক দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারি। আরে বাহ, দেখি আমাদের এ পাশে রয়েছেন ঢাকা রেসিডেন্সিয়াল, তারাও প্রস্তুত উত্তর দেওয়ার জন্য। রেসিডেন্সিয়াল আপনাদের উত্তর শুনতে চাই। জি, আমাদের উত্তর 5G। আমরা এখন বর্তমানে বাংলাদেশে 4G নেটওয়ার্ক ইউজ করে অভ্যস্ত, কিন্তু 4G আর 5Gর মধ্যে পার্থক্য আছে প্রযুক্তিগত দিক দিয়ে অনেকখানি। আর 5Gর সেই বিশেষ কাঠামোগত ডিফারেন্সগুলো থাকার কারণে আসলে 5G 4G থেকে অনেকটা দ্রুত, যার ফলে এখন 5Gর সাহায্যে ডাক্তারদের পক্ষে অন্য এলাকায় থেকে সার্জারি করা সম্ভব হবে, এরকম আমরা আশা করছি। বা দুদলে অনেক বিস্তারিতভাবে বলেছেন, অনেক জানেন তারা প্রযুক্তি সম্পর্কে। দেখি আমাদের কম্পিউটার কিছুটা জানে কিনা, দেখি কম্পিউটার কতটুকু জানে। কম্পিউটার বলছে পঞ্চম প্রজন্ম, জি মানে হচ্ছে জেনারেশন, প্রজন্ম, 5th জেনারেশনের ওয়্যারলেস সিস্টেম হচ্ছে 5G, এবং এই 5Gর কথাই আমরা বলছিলাম। অ্যাবসলিউটলি রাইট আনসার, ভেরি ওয়েল ডান। ঢাকা রেসিডেন্সিয়াল এবং সেন্ট গ্রেগরিজ দুদলে একদম সঠিক উত্তর দিয়েছেন। এই প্রযুক্তি 2018 পরবর্তী সময়ে বিশ্বে এটা এসেছে এবং
এটার স্পিড 4G এখন আমরা যেটা ব্যবহার করছি সর্বোচ্চ তার চাইতে অনেক অনেক বেশি। 5Gতে আমরা স্পিড পাবো হচ্ছে প্রতি সেকেন্ডে 20 গিগাবিট ডেটা ট্রান্সফার করা যাবে। আমরা প্রায় 5Gর দ্বার প্রান্তে, হয়তো 2025-2026-এ হয়তো ধীরে ধীরে বাংলাদেশে 5G ছড়িয়ে পড়বে। বাংলাদেশ সরকার চেষ্টা করছেন দ্রুতই এটাকে ছড়িয়ে দেবার জন্য। ভেরি ওয়েল ডান সেন্ট গ্রেগরিজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল। চলে যাই আমাদের পরের বিভাগে, দেখি কোন বিভাগ অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের পরের বিভাগ সাহিত্য সংস্কৃতি। সাহিত্য সংস্কৃতি থেকে পরের প্রশ্ন আসছে পর্দায়। দেখতে পাচ্ছি যে জাতীয় কবি নজরুল ইসলামকে, তিনি তখন প্রচণ্ড অসুস্থ, তৎকালীন পিজি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। 1975 সালের ছবি এটি। তাকে দেখতে গেলেন বাংলাদেশের আরেক বিখ্যাত কবি। তাদের দুজনের মধ্যে চমৎকার বন্ধুত্ব ছিল। আমরা অন্য যে কবির কথা বলছি, তিনি তখন কলকাতায় পড়াশোনা করতেন এবং সে সময় কাজী নজরুল ইসলামের সাথে তার চমৎকার বন্ধুত্ব গড়ে ওঠে। যে কবির কথা আমরা বলছি তিনি এত চমৎকার লিখতেন যে তার একটি রচনা, তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন সেটি প্রবেশিকা পরীক্ষায়, আমাদের তৎকালীন পূর্ববঙ্গে প্রবেশিকা মানে হচ্ছে আজকের যেটাকে আমরা এসএসসি বলছি, মাধ্যমিক পরীক্ষা বলছি, সেটার যে পাঠ্য বই ছিল সেখানে তার লেখা কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে কাজী নজরুল ইসলামের সুরিদ যে কবিতা কথা আমরা বলছি কবর, এই কবির নাম কি? আমরা কার কথা বলছি? কারা সবার আগে বাজার প্রেস করেছেন? ঢাকা রেসিডেন্সিয়াল। ঢাকা রেসিডেন্সিয়াল, আপনাদের উত্তর কবি জসিমউদ্দিন। কবি জসিমউদ্দিন। দেখা যাক এটি কবি জসিমউদ্দিনের ছবি কিনা। উত্তর সঠিক হলে পাবেন 10 নম্বর, কিন্তু ভুল হলে জরিমানা হয়ে যাবে 5 নম্বর। ঢাকা রেসিডেন্সিয়াল, আপনাদের উত্তর না, একেবারে সঠিক উত্তর। ভেরি ওয়েল ডান। তিনি পল্লী কবি জসিমউদ্দিন এবং তার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে যে গায়ের লোকের দৃষ্টিতে গ্রাম্য জীবন, পরিবেশ, প্রকৃতি কি করে অসাধারণভাবে ফুটিয়ে তুলতে হয় সেটা কবি জসিমউদ্দিন জানতেন। এবং পল্লী সমাজ, পল্লীর সে দৃশ্য, পল্লীর সে আবেগ তিনি এত সুন্দর করে ফুটিয়ে তুলতেন বলে তাকে বলা হতো পল্লী কবি। এবং তার একটি অসাধারণ রচনা আছে, নকশি কাঁথার মাঠ। নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি ধরা হয় বাংলাদেশের সাহিত্যে একটি অনন্য কর্ম। এবং এই নকশি কাঁথার মাঠ এটি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় এটি অনুদিত হয়েছে। সারা বিশ্ব জুড়ে তার এই কাব্যগ্রন্থ নকশি কাঁথার মাঠ পাওয়া যায়। পল্লী কবি জসিমউদ্দিন। ভেরি ওয়েল ডান। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সঠিক উত্তর দিয়ে পেয়ে গেলে 10 নম্বর। সাহিত্য সংস্কৃতি বিভাগের পরের প্রশ্ন কি থাকছে দেখি আমাদের বড় পর্দায়। লা মিজারেবল ফরাসি এই উপন্যাস 1862 সালে প্রকাশিত হয় এবং বইটিকে 19 শতাব্দীর অন্যতম সেরা উপন্যাস হিসেবে ধরা হয়। এই বইয়ের কাহিনী জুন বিপ্লবের পটভূমিতে লেখা। এটা একজন প্রাক্তন কয়েদি জন ভলজার তার জেল জীবন, মুক্তি এবং আরও কয়েকটি চরিত্রের জীবন সংগ্রাম নিয়ে আবর্তিত। ওয়ার্ল্ড ক্লাসিক্স অর্থাৎ বিশ্ব ক্লাসিক সাহিত্যের যে কটি বই অন্তর্ভুক্ত তার মধ্যে লা মিজারেবল অন্যতম। প্রশ্ন হচ্ছে লা মিজারেবল এই অসাধারণ উপন্যাসটি কার লেখা? খুবই বিখ্যাত উপন্যাস এটি এবং এইসব ক্লাসিক সাহিত্য আমাদের প্রত্যেকের পড়া উচিত। রেসিডেন্সিয়াল সেন্ট গ্রেগরিজ জি, আরো কোনো লেখা দেওয়া যাবে সেই সেম লেখকের? আমরা না আর কোনো ক্লু দেব না, আর কোনো ক্লু দিচ্ছে না। যাই হোক, দুদলই কোনো ভাবে কনফিডেন্ট না উত্তর দেবার জন্য। দেখি আমাদের কম্পিউটারের কাছে তাহলে ফেরত যায়, কম্পিউটার কি বলে। তিনি হচ্ছেন ঔপন্যাসিক ভিক্টর হুগো। এই উপন্যাসের গল্পটা খুব ইন্টারেস্টিং। গল্পটা হচ্ছে যে এটা প্রধান চরিত্র হচ্ছে জন ভলজ। তিনি দারিদ্র্যের মুখে পড়ে রুটি চুরি করেন। তার কাছে অর্থ ছিল না, ক্ষুধার জ্বালায় তিনি রুটি চুরি করেন এবং একজন ডিটেকটিভ তাকে ধরে আইনের মুখোমুখি করেন, তার জেল হয় এবং
তার সন্তান থেকে যায়, তার পরিবারের লোকজন থাকে, তার পরিবারের লোকজনের কাছে যাবার জন্য, তার পরিবারের লোকজনকে খাওয়ানোর জন্য, কারণ তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। সুতরাং তিনি জেল থেকে পালিয়ে যান যে না, আমার পরিবারকে আমার টেক কেয়ার করতে হবে। যতবার তিনি পালান ততবার তাকে ধরে আনা হয়, 4 বার তিনি জেল থেকে পালিয়ে যান। এবং যেহেতু বারবার জেল থেকে পালাচ্ছেন, সেজন্য তার সাজা বৃদ্ধি হতে থাকে। 19 বছর পর জেল থেকে ছাড়া পান এই রভলজ। পরবর্তীতে যে ডিটেকটিভ বারবার ধরে জভলজকে কারাগারে প্রেরণ করেছিলেন, তিনি জানতে পারেন পেছনের কাহিনীটা কি, কোন পরিপ্রেক্ষিতে চুরি করতে বাধ্য হয়েছিলেন, কেন বারবার জেল থেকে পালিয়েছিলেন। যখন তিনি জানতে পারেন যে কেন জভলজ এই কাজটা করেছেন, তখন অনুশোচনায় দগ্ধ হন সেই ডিটেকটিভ, এবং অনুশোচনাগ্রস্ত হয়ে তিনি শেষ পর্যন্ত আত্মহত্যা করেন। অসাধারণ পুরো উপন্যাসটা যেভাবে বর্ণনা দেওয়া আছে, যেভাবে বিস্তৃতি, যেভাবে ঘটনাটা তুলে ধরা হয়েছে, আমাদের সবার উচিত এটা পড়া। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের সাহিত্য ও সংস্কৃতির দুটো প্রশ্ন। চলে যাই আমাদের পরবর্তী বিভাগে। আমাদের পরবর্তী বিভাগ হচ্ছে ভূগোল। ভূগোল থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আমরা একটি দেশের পতাকা দেখতে পাচ্ছি। এই দেশটি হচ্ছে মূলত একটি দ্বীপপুঞ্জ, অনেকগুলো দ্বীপ রয়েছে এখানে, 7,000-এরও বেশি দ্বীপ রয়েছে। এটার প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর এবং তার যে সংস্কৃতি খুবই প্রাণবন্ত, খুবই ভাইব্রেন্ট। এর অনন্য সোপানযুক্ত ধান ক্ষেতের জন্যে এই দেশটি পরিচিত। এখানে প্রচুর ধান উৎপাদন হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ এটি। প্রশ্ন হচ্ছে এই দেশটির নাম কি? দুদলই একই সঙ্গে বাজার প্রেস করেছেন। আমি প্রথমে ঢাকা রেসিডেন্সিয়ালের কাছে আসতে চাই। জি, ফিলিপাইন। ফিলিপাইন বলছেন ঢাকা রেসিডেন্সিয়াল। দেখি আমাদের সেন্ট গ্রেগরিস তারাও বাজার প্রেস করছে, তারা কি উত্তর দেন? ফিলিপাইন্স। আপনারা বলছেন ফিলিপাইন্স হচ্ছে সেই দেশ যার কথা আমরা বলছি, যার পতাকা আমরা দেখছি, এবং যেখানে রয়েছে 7,000-এরও বেশি দ্বীপ। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার, আপনি কি বলছেন? কম্পিউটার বলছে ফিলিপাইন। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান সেন্ট গ্রেগরিস এবং ঢাকা রেসিডেন্সিয়াল। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জীয় রাষ্ট্র। এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে 7,641টি দ্বীপ নিয়ে গঠিত এবং এর পুরো আয়তন হচ্ছে 3 লক্ষ বর্গ কিলোমিটার। বাংলাদেশের যে আয়তন তার প্রায় দ্বিগুণ আয়তন হচ্ছে ফিলিপাইনের। অসাধারণ একটি দেশ, অসাধারণ তার সৌন্দর্য। ভেরি ওয়েল ডান সেন্ট গ্রেগরিস, ঢাকা রেসিডেন্সিয়াল। দুদালি পেয়ে গেলেন 10 নম্বর করে। ভূগোল বিভাগ থেকে দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দেখি কম্পিউটার আমাদের জন্য কোন প্রশ্ন রেখেছে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, এই দেশ পশ্চিমা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার এবং গণতন্ত্রের জন্মদায়ক স্থান হিসেবে এটি সুপরিচিত। এর আরও কিছু বৃহৎ অবদান আছে, যেমন পশ্চিমা দর্শন, অলিম্পিক গেমস, পশ্চিমা সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান, গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার এবং নাটক। সব মিলিয়ে এর সভ্যতা সমগ্র ইউরোপ সহ শুরু করে সারা বিশ্বে প্রভাবশালী সভ্যতা হিসাবে পরিগণিত। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা কোন দেশের কথা বলছি? দুদলই একসাথে আবারও বাজার প্রেস করেছেন। আচ্ছা, প্রথমে সেন্ট গ্রেগরিসের কাছে আসতে চাই। দেশটা হলো গিয়ে গ্রিস, এবং যেটা দেখানো হচ্ছে এটা হলো গিয়ে অ্যাথেন্স, এবং উপরে আমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছি ওটা হলো গিয়ে প্যান্থিয়ন, অ্যাথেন্সের। ওরে বাবা, অনেক বিস্তারিত বর্ণনা আমরা পেয়েছি সেন্ট গ্রেগরিসের কাছে। দেখি রেসিডেন্সিয়াল কি বলে। জি, গ্রিস, আর এটা অ্যাথেন্স শহরের দ্য প্যান্থন। বাহ, দুদলই একই উত্তর দিয়েছেন এবং বিস্তারিত উত্তর দিয়েছেন। আমার এত কিছু আমরা জানতে চাইলাম না, কিন্তু তারা এত জানেন, বিস্তারিত বলেছেন। অ্যাবসলিউটলি রাইট, গ্রিস। গ্রিস হচ্ছে ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অংশের একটি রাষ্ট্র, যার রাজধানী হচ্ছে এথেন্স, রাইটলি সেড। দেশটি তাদের প্রাচীন ধ্বংসাবশেষ, দ্বীপপুঞ্জ এবং সমৃদ্ধ তাদের ইতিহাসের জন্য, ঐতিহাসিক স্থানগুলোর জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে পার্থেনন, রাইটলি সেড, এজিয়ান এবং আজোনিয়ান সাগরের অসংখ্য দ্বীপপুঞ্জ রয়েছে এই গ্রিসে। ভেরি ওয়েল ডান, দুদলই দারুণ খেলছেন। অভিনন্দন সেন্ট গ্রেগরিস, অভিনন্দন রেসিডেন্সিয়াল। দুদলই পেয়ে গেলেন আবারও 10 নম্বর করে। চলে যাব এবার আমরা আমাদের পরবর্তী বিভাগে। বিষয়ভিত্তিক রাউন্ডের শেষ বিভাগ খেলাধুলা বিভাগ, এবং সেই বিভাগের প্রথম প্রশ্ন আসছে পর্দায়। দেখতে পাচ্ছি একজন মহিলা টেনিস খেলোয়াড়কে, তিনি আমেরিকান পেশাদার টেনিস খেলোয়াড়।
মহিলা ওপেন এরাতে তিনি সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতেছেন মোট 23 বার। প্রশ্ন হচ্ছে কি নাম এই আমেরিকান পেশাদার টেনিস খেলোয়াড়ের? দুদলই আবার বাজার প্রেস করেছে, দেখেছেন গ্রেগরিস কি বলেন? সেরিনা গোমেজ। সেরিনা উইলিয়ামস। সেরেনা উইলিয়ামস। আচ্ছা, সেরেনা উইলিয়ামস বলেছেন। দেখি আমাদের ঢাকা রিসেন্ডিশাল কি উত্তর দেন। সেরিনা উইলিয়ামস। আপনারা বলছেন সেরেনা উইলিয়ামস। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন সেরেনা জামিকা উইলিয়ামস। অ্যাবসলিউটলি রাইট। সেরেনা জামিকা উইলিয়ামস, তার জন্ম 1981 সালে 26 সেপ্টেম্বর। মহিলাদের একক টেনিসে তিনি সাবেক বিশ্বের প্রথম স্থান অধিকারী। তিনি 23টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতেছেন। ওপেন টেনিসে যে কোনো খেলোয়াড়ের মধ্যে সর্বাধিক তার এই রেকর্ড, এবং মার্গারেট কোর্ট সেটার পরে তিনি হচ্ছেন সর্বকালের দ্বিতীয়তম। সেরেনা জামিকা উইলিয়ামস, যাকে আমরা সেরেনা উইলিয়ামস নামে বেশি চিনি। চমৎকার খেলছেন সেন্ট গ্রেগরিস এবং ঢাকা রেসিডেন্সিয়াল। অ্যাবসলিউটলি রাইট আনসার। দুদলই পেয়ে যাচ্ছে 10 নম্বর করে। খেলাধুলা বিভাগের প্রথম প্রশ্ন আমরা উত্তর পেয়ে গেলাম। দেখি দ্বিতীয় প্রশ্ন কি থাকছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন, টানা দ্বিতীয়বারের মতো সাফের চ্যাম্পিয়ন হয়ে এশিয়া ছাড়িয়ে ইউরোপেরও নজর কেড়েছে আমাদের বাংলাদেশের নারী ফুটবল দল। ইউরোপীয় উত্তর মেসিডোনিয়ার নারী লীগের শীর্ষে থাকা ক্লাব ব্রেরা তিভেরিজা তারা প্রস্তাব দিয়েছে তাদের দলের হয়ে খেলার জন্য বাংলাদেশের দুজন নারী ফুটবলারকে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন দুজন নারী ফুটবলার ইউরোপের ক্লাবের হয়ে খেলার ডাক পেলেন? ঢাকা রেসিডেন্সিয়াল, আপনাদের উত্তর। বামেরটা ঋতুপর্ণা চাকমা, ডানে সাবিনা খাতুন। ডানে সাবিনা খাতুন আর আরেকজন হচ্ছেন ঋতুপর্ণা চাকমা। দুজনকে আপনারা আইডেন্টিফাই করেছেন। সেন্ট গ্রেগরিজ, আপনার উত্তর দিতে চান? জি জি। ঋতুপর্ণা চাকমা মানে কি উত্তর দিচ্ছেন না? একজন ঋতুপর্ণা চাকমা, আচ্ছা, আপনারা একজনের নাম বলছেন যে একজন ঋতুপর্ণা চাকমা, তাই তো? কোনজন ঋতুপর্ণা চাকমা? বামেরটা। বাবের জন হচ্ছেন ঋতুপর্ণা চাকমা। আচ্ছা, দেখে নিই যে উত্তর সঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে সঠিক উত্তর হচ্ছে অ্যাবসলিউটলি রাইট, অধিনায়ক সাবিনা খাতুন এবং স্ট্রাইকার ঋতুপর্ণা চাকমা। তাদের খেলা দেখে মুগ্ধ ইউরোপীয় ক্লাব ব্রেরা তিভেরিজা তারা এই দুজন নারী ফুটবলারকে তাদের দলে খেলার প্রস্তাব দিয়েছে। উত্তর মেসিডোনিয়া নারী লীগের শীর্ষে থাকা এই ক্লাবটি। প্লেয়ার ভেরি ওয়েল ডান। সেন্ট গ্রেগরিজ রেসিডেন্সিয়াল দুদলই দিয়েছে সঠিক উত্তর, পেয়ে যাচ্ছেন আবারও 10 নম্বর করে। খেলাধুলা বিভাগের সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের বিষয়ভিত্তিক রাউন্ড। এবারে চলে যাব আমাদের পরের রাউন্ডে, যেটি হচ্ছে কুইক কুইজ। কুইক কুইজ আমাদের 1 মিনিটে থাকছে 10টি প্রশ্ন, প্রশ্ন দ্রুত উত্তর, এবং সুযোগটা প্রথমে থাকবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এবং কলেজের জন্য। তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আন্দেজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আব্রাহাম লিঙ্কন কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র। শিল্প বিপ্লবের সময় কোন যান্ত্রিক শক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হতো? স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিন। প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ অস্ট্রিয়া হাঙ্গেরির সাথে যুক্ত ছিল? জার্মানি। জার্মানি। সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী? নীলনদ। নীলনদ। বস্তুর গতির পরিমাণ কোন ধরনের শক্তি নির্ণয় করে? বস্তুর গতির পরিমাণ কোন ধরনের শক্তি? রোমান সাম্রাজ্যের প্রধান নগরীর নাম কি? রোম। 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 আলোকবর্ষ দিয়ে কি মাপা হয়? আলোকবর্ষ দিয়ে কি মাপে? টাইম। ডিসটেন্স। স্পেস টাইম। ডিস্টেন্স, দূরত্ব। স্বর্ণের রাসায়নিক প্রতীক কি? অরাম বা গোল্ড। ওকে, অরাম বা গোল্ড। অরামকে গোল্ড। আন্দেজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? আফ্রিকা। আফ্রিকা। বস্তুর গতির পরিমাণ কোন ধরনের শক্তি নির্ণয় করে? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি। এনার্জি। আচ্ছা, এই সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই আপনারা কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন। আমাদের কম্পিউটার বলছে আন্দেজ পর্বতমালা হচ্ছে দক্ষিণ আমেরিকায়
আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, সঠিক উত্তর। শিল্প বিপ্লবের সময়ে বাষ্পীয় শক্তি বা স্টিম ইঞ্জিন ছিল প্রধান শক্তি। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে অস্ট্রিয়া হাঙ্গেরির সাথে যুক্ত ছিল জার্মানি। সাহারা মরুভূমি আফ্রিকায়, সবচেয়ে দীর্ঘতম নদ বা নদী হচ্ছে নীল নদ। বস্তুর গতির পরিমাণ যে শক্তি নির্ণয় করে গতিশক্তি, অ্যাবসলিউটলি রাইট। রোমান সাম্রাজ্য রোম, আলোকবর্ষ দিয়ে দূরত্ব মাপা হয় এবং স্বর্ণের রাসায়নিক প্রতীক হচ্ছে AU বা ওরাম। অ্যাবসলিউটলি রাইট। আমরা একটা প্রশ্নের উত্তর পাইনি, তাই না? কিন্তু 9টি প্রশ্নের উত্তর পেয়েছি। অতএব ঢাকা রেসিডেন্সিয়াল আপনারা পেয়ে যাচ্ছেন 45 নম্বর। অভিনন্দন ঢাকা রেসিডেন্সিয়াল, ভেরি ভেরি ওয়েল ডান। সেন্ট গ্রেগরিজ, এবারের শেষ 1 মিনিট আপনাদের জন্য। দেখা যাক কেমন করেন আপনারা। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোন? এশিয়া। হিটলার কোন দেশের নেতা? জার্মানি। কোন গ্যাসটি গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ? CO2। সূর্যের মোট কতগুলো গ্রহ রয়েছে? আপাতত 8। আপাতত 8। মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি? মাসল। আই হ্যাভ এ ড্রিম বক্তৃতাটি কে দিয়েছিলেন? আই হ্যাভ এ ড্রিম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সাল থেকে কোন সাল পর্যন্ত স্থায়ী ছিল? 1939 to 1945। উদ্ভিদের খাদ্য উৎপাদনের যে প্রক্রিয়া, ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, একটি সমবাহু ত্রিভুজের কোণগুলো কত ডিগ্রি হয়? 180। না, প্রতিটি কোণ প্রতিটি 60। 60। চট্টগ্রামের নাম ইসলামাবাদ কে রাখেন? মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি? আমি গ্লুটস বলছি। আই হ্যাভ এ ড্রিম, এটির এই কথাটা কে বলেছিলেন? কোন বিখ্যাত নেতা? আই হ্যাভ এ ড্রিম, আবার একটা স্বপ্ন আছে। চট্টগ্রামের নাম ইসলামাবাদ রেখেছিলেন কে? এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই কটি প্রশ্নের সঠিক উত্তর পেলাম আমরা সেন্ট গ্রেগরিজের কাছ থেকে। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, সঠিক উত্তর। হিটলার জার্মানির নেতা ছিলেন। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সূর্যের মোট গ্রহ হচ্ছে 8টি। মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে টাং, আমাদের জিহ্বা। আই হ্যাভ এ ড্রিম মার্টিন লুথার কিং জুনিয়র তিনি বলেছিলেন। উদ্ভিদের খাদ্য উৎপাদনের প্রক্রিয়া ফটোসিনথেসিস, অ্যাবসলিউটলি রাইট। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। চট্টগ্রামের নাম ইসলামাবাদ রেখেছিলেন শায়েস্তা খান, তিনি রেখেছিলেন। আমরা দেখা যাচ্ছে 3টি প্রশ্নের উত্তর পাইনি, তাই না? 7টি প্রশ্ন উত্তর পেয়েছি। অতএব সেন্ট গ্রেগরিজ আপনারা পেয়ে যাচ্ছেন সর্বমোট 35 নম্বর। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের কুইজ শো, কুইজ 2024-এর এই পর্ব। কিন্তু দুদলই এত চমৎকার করে অংশ নিয়েছেন এবং বিস্তারিত উত্তর দিয়েছেন। সবগুলো প্রশ্নে দুদলই একই সাথে বাজার প্রেস করেছেন। দারুণ লাগলো আমাদের আজকের এই পর্ব। আপনারাও নিশ্চয়ই চেষ্টা করেছেন, আপনারাও নিশ্চয়ই উত্তর দিয়েছেন। অভিনন্দন আপনাদের যারা চেষ্টাটা করেছেন। অনুষ্ঠান শেষে এসে আমরা দেখতে পাচ্ছি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের ওয়াসিফ নাসির অর্ক এবং তানভীর হুসেইন দুজনেই 10ম শ্রেণীর ছাত্র। তারা দুজনে মিলে অর্জন করেছে সর্বমোট 115। অভিনন্দন সেন্ট গ্রেগরিজ। এদিকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের রাদমান সিদ্দিকী এবং ইউসুফ বিন শফিক 10ম শ্রেণীর 2 ছাত্র। তারা অর্জন করেছেন সর্বমোট 145 নম্বর। অভিনন্দন ঢাকা রেসিডেন্সিয়াল। দুদলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এমন দারুণ একটা সময় উপহার দেওয়ার জন্য। আজকে আমরা খুবই আনন্দ পেলাম এবং যারা আছেন আমাদের সাথে আজকে অনুষ্ঠান দেখলেন নিশ্চয়ই তারাও অনেক মজা পেয়েছেন, এই প্রশ্নগুলো উত্তর দিয়েছেন। আপনাদেরকে অভিনন্দন। আর সবসময় যে কথা বলি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কার্যক্রম, সেটা স্কুল ক্লাব হোক, অলিম্পিয়াড হোক, সেসবের সঙ্গে জড়িত থাকুন এবং থাকুন তথ্যের সঙ্গে, জ্ঞানের সঙ্গে, প্রযুক্তির সঙ্গে এবং থাকুন আমাদের বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে। হ্যাপি কুইজিং।